নমস্কার দিদি। দিদি আমি প্রদীপ। প্রদীপ? আপনাকে তো ঠিক চিনলাম না। দিদি আমি প্রদীপ, মানে আপনার ফেসবুক বন্ধু প্রদীপ। ফেসবুক বন্ধু প্রদীপ এখানে কেন? আপনি তো আমাকে বললেন যে আপনার পরিবারে দেখা করতে, তাই তো এলাম আমি আজকে। আর বাবা, পরিবারে আসুন মানে বলেছি আমার প্রোফাইলে আসুন। আর হাতে ওটা কি? ওহো, আপনি দেখছি কিছুই বুঝতে পারছেন না। এই দেখুন, এই দেখুন, আপনি আপনার একটা ছবি দিয়েছিলেন ফেসবুকে, আমি আপনার ছবিতে কমেন্ট করেছিলাম, খুব ভালো লাগছে এরকম কমেন্ট করেছিলাম। আপনি তার কি রিপ্লাই দিয়েছেন দেখুন, যে আপনি আমার পরিবারে ঘুরে আসুন এবং সঙ্গে দিয়ে যান ফুল ভালোবাসা। তাই তো দিদি আপনার পরিবারে এলাম আর সঙ্গে নিয়ে এসছি এই ফুল ভালোবাসা, গ্রহণ করুন দিদি। আরে বাবা, পরিবারে ঘুরে আসুন মানে বলতে চেয়েছি আমার প্রোফাইলটা ঘুরে আসুন। আর এই যে ফুল ফুল ভালোবাসা মানে হচ্ছে আপনি আমাকে স্টার পাঠাবেন। আপনি স্টার পাঠালে আমার আর্নিং হবে, এটাও বোঝেন না? একটা কথা বলছি দিদি, কিছু মনে করবেন না। প্রোফাইলকে প্রোফাইল বলতে শিখুন দিদি, আর ফুল ভালোবাসা আবার কি? নমস্কার, আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে আপনারা বিভিন্ন মানুষজনকে দেখছেন এবং এই বিশিষ্ট মানুষজন যারা বিভিন্নভাবে আমাদের এই বীরভূম জেলা থেকেই বিভিন্ন উদাহরণ তৈরি করেছেন, তাদেরকে আমরা কুর্নিশ জানাই এবং তাদের সেই মূল্যবান সময়ের মধ্যে যেটুকু সময় আমরা পাচ্ছি সেটুকুর মধ্যে খোঁজার চেষ্টা করছি যে আমাদের মতন যারা এই বীরভূম জেলার, তারা নিজেদের যে স্বপ্নগুলো আছে সেগুলো কি করে সত্যি করতে পারে। কারণ এনারা হলেন সেই সকল টেস্টিমোনিয়াল যাদেরকে আমরা উদাহরণ ধরে সামনে এগোতে পারি। বিভিন্ন ক্ষেত্রের মানুষজন আমাদেরকে সময় দিচ্ছেন, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে যেটা আজকের স্পেশাল ব্যাপার, আজকে যিনি বিশিষ্ট মানুষ আছেন তাকে পরিচয় করাতে গেলে যেমন মা দুর্গার কথা আসে, সেরকম মৈত্রী চপলারও কথা আসে। কারণ এই কথাগুলো বলতে এই কারণেই হয়, কারণ একটা মেয়ে যেরকম সুন্দরী একটা প্রেমিকা, একটা মেয়ে সেরকম একটা শক্তিশালী মা, এবং একটা মেয়ে সেরকম বিদ্রোহী হলে সেরকম শক্তিশালী একটি নারী। তাই এরকমই একজন মানুষকে আজকে আমরা আমাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়াতে পেয়েছি, আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে। এবং আপনাদের জন্য জানাই, ফর এনি কাইন্ড অফ প্রিন্টিং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সৌহার্য কমিউনিকেশনকে। আজকেরও আমাদের ভিডিও স্পন্সর হলো সৌহার্য কমিউনিকেশন। আপনার স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাবেন ডিটেল ফর হাউ টু কন্ট্যাক্ট উইথ সৌহার্য কমিউনিকেশন। এবং তার সঙ্গে সঙ্গে জানাই, এনি কাইন্ড অফ প্রিন্টিং ইফ ইউ নিড টু get on your home, you can get from সৌহার্য কমিউনিকেশন and with your best of the best customization. এবার আসি আমাদের আজকের যে কথাটা যেটা বলছিলাম, যে S2S মিডিয়ার এই যে আমাদের প্রচেষ্টা হ্যালো পৃথিবী, এই হ্যালো পৃথিবীতে যিনি এসছেন আজকে, তিনি আর আমাদের বাকিদের মতনই একজন মানুষ, তিনিও আমাদের এই সমাজেই থাকেন। তাই আমি শুরুতেই তাকে নমস্কার জানাই, আমাদের স্মিতাদিকে, স্মিতা মুখার্জি। আমি শুরুর যে প্রশ্নটা যেটা আমি করছি সেটা হলো যে, যেমন ধরে নিন যে এরকম বিভিন্ন সময় আমরা দেখি যে মহিলারা বা স্ত্রীরা বা প্রেমিকারা জেনারেলি যে ছেলে হয় তাদের জামা প্যান্টটা সিলেকশন করে দেয়। আজকের যে আপনার যে মানে যে ইন্টার ড্রেস সেট আপ, এটাকে সিলেকশন করেছে আপনি নিজে করেছেন না আপনার হাজব্যান্ড? আমার ড্রেস সেটআপ আমরা দুজনে মিলেমিশে একসাথেই করি। বরং আমার হাজবেন্ড আজকে যেটা পরে এসেছে সেটা আমারই দেওয়া। আমাদের কিছুদিন আগেই বিবাহ বার্ষিকী গেছে, তো সেটা আমি ওকে গিফট করেছিলাম, তো সেটা আমি ওকে দিয়েছি। আর আজকে যেটা আমি পরে এসেছি সেটা আমি নির্বাচন করেছি। তবে হ্যাঁ, সাজগোজ হয়ে যাওয়ার পর একবার ওকে দেখিয়ে নিই যে কেমন লাগছে, তারপর সেটা কনফার্মেশন যখন পাই তারপর সেটা পরেই বাইরে বেরোই। বেশ, এই বিয়ের কথা যখন শুরুতেই উঠলো তখন আমি জানতে চাইবো যে বিয়েটা কি মানে লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? আমরা কলেজে একসাথে পড়তাম, তারপরে আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দীর্ঘদিন যোগাযোগ ছিল না। আমরা বিদ্যাসাগর কলেজে পড়তাম, তারপরে যোগাযোগ মাঝখানে ছিল না, তারপরে দুই বাড়ির মধ্যে কথা বলে তারপরে বিয়েটা হয়েছিল। আমরা শুনেছি পরিচয় একটা ছিল। আমরা শুনেছি বিয়ের আগে একটা বিশেষ ঘটনা ঘটে, মানে এবং সেটা মানে বেশ গুরুতরভাবে আপনার বাবা এবং আপনার ভাই আহত হয়। তো সেই ঘটনাটা যদি একটু মানে শুনতে পাই আমরা। হ্যাঁ, এটা মারাত্মক একটা ঘটনা। শিউরির বুকে মানে একটা ভয়ঙ্কর দুঃসাহসিক ডাকাতি হয়েছিল। আমার বিয়ে হয় জুন মাসে এবং ডাকাতিটা ঘটেছিল জানুয়ারি 19 তারিখে ভোরবেলা। তো হঠাৎ করে আমার হবু শাশুড়ি মা তখন ছিলেন আর কি, তো ওনার কাছ থেকে একটা ফোন আসে যে এরকম বাড়িতে মনে হয় কেউ এসেছে। তখন বাজছে রাত্রি 2:40। আমার বাবা ফোনটা রিসিভ করেছিল। শিউরিটা কোন লোকেশন? আমার শ্বশুরবাড়ি হচ্ছে সাজানোপল্লী। তখন সাজানোপল্লীটা ভীষণ ফাঁকা ফাঁকা ছিল, এখন গেলে হয়তো কেউ বুঝতে পারবে না যে এই জায়গায় ডাকাতিটা হয়েছিল। তখন ভীষণ ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা। তো আমার বাবা এবং আমার ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়
ওই তখন আর কোনো দিকবিদিক জ্ঞান থাকে না, তো যে একটা মানুষ বিপদে পড়েছে তাকে উদ্ধার করতে হবে। তো সেখানে গিয়ে দেখা যায় যে আমার ডাকাত অলরেডি আমাদের বাড়িতে প্রবেশ করেছে, ধাক্কাধাক্কি একটা চলছে। আমার শাশুড়ি মাও দরজার এপারে আর কি ওই একটা বড় আলমারি শোকেস যেগুলো থাকে সেগুলো দরজাটাকে ঢাকনা দিয়ে রেখেছে, আর সমানে একটা প্রচেষ্টা চলে যাচ্ছে দরজাটা ধাক্কা মারা। সেরকম একটা পরিস্থিতিতেই আমার বাবা আর ভাই সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপরে তারা বুঝতে পারে যে কেউ এসে গেছে, একটা হাতাহাতি হয়, বাবাকে ভীষণভাবে আঘাত করা হয়, বাবার মাথায় 11টা সেলাই, ভাইয়ের পায়ে একটা এত বড় গর্ত এবং পাটা সেখানেই অলরেডি ভেঙে দুলতে শুরু করেছে। রক্তারক্তি একটা কাণ্ড। কিছুক্ষণ পর পুলিশ আসে, পাড়ার লোকেরা আসে, সেখান থেকে উদ্ধার করে হসপিটাল নিয়ে যাওয়া হয়। বাপরে, মানে এটা তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আমি ভীষণ প্রেসাইজ করে বললাম কথাটা, কিন্তু মানে এর মাঝেও অনেক ঘটনা অনুঘটনা আর কি থাকে। ঠিক। আমরা একটা জিনিস এইখান থেকে যখন আপনার বাবার কথা উঠলো, আপনার বাবা মোস্ট প্রবাবলি বিনি মাধবের টিচার হ্যাঁ, ছিলেন। বিনি মাধব স্কুলের টিচার গুরুদাস মুখার্জি ইংলিশের 2017-তে রিটায়ার করেছেন। তো আপনি এবং আপনার ভাইও কি মানে শিক্ষণ প্রফেশনের সঙ্গে হ্যাঁ যুক্ত? হ্যাঁ, আমি আছি প্রাথমিক বিদ্যালয়, পানুরিয়া প্রাথমিক বিদ্যালয়, আর আমার ভাই আছে হাই স্কুলে, বাবুজোর হাই স্কুলে আছে ভাই। তো মানে এই ইন্সপিরেশনটা কি বাবা মার কাছ থেকে পাওয়া না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা ছোট থেকেই না একটা শিক্ষা জগতের মধ্যেই মানুষ হয়েছি। মানে ঘুম থেকে উঠেই দেখতাম বাবা পড়াচ্ছে, রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে, আমরা পড়তে বসেছি। মানে কোথাও না কোথাও একটা ওই টিচার ব্যাপারটা মাথার মধ্যে গেঁথে গেছিল যে, আর টিচিং প্রফেশন ভীষণ ভালোও লাগতো। আর একটা সুপ্ত ইচ্ছাও ছিল যে কখনো অভিনয় করব। তো যাই হোক, টিচিং বা অভিনয় এই দুটোর মধ্যে একটা কিছুতে যাবো এরকম একটা প্রথম থেকেই মাথার মধ্যে গেঁথেছিল। আজকে তার ফলাফল টিচার। তার ফলাফল অভিনয়টা কেন হলো না? অভিনয়টা হলো না অ্যাকচুয়ালি যেটা হয়, মানে এখন হয়তো ওই মাইন্ডসেটটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। একটা কনজারভেটিভ ফ্যামিলির একটা ব্যাপার থাকে, একটা মধ্যবিত্ত পরিবারের ব্যাপার থাকে, সেখান থেকে মূল স্রোত থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় যাওয়া একটু তখন কঠিন ছিল। এখন হলে হয়তো অতটা কঠিন হতো না। তবে আমি কিন্তু ছাড়িনি অভিনয়টা কিন্তু আমি করছি। হ্যাঁ, সেটা আমরা ফেসবুকে দেখতে পাই। হ্যাঁ। তো এই কন্টেন্ট ক্রিয়েশন বা এই যে মানে আপনারা এগুলো তৈরি করেন, তো এইগুলোর ইন্সপিরেশন বা এগুলো কতটা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, বা কিভাবে এগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এগুলো থট প্রসেস কোথা থেকে আসে? বা কেউ যদি করতে চায়? মাথা থেকেই আসে, মানে নিজেরাই ভাবি, আমি এবং আমার হাজবেন্ড সুদীপ্ত শেখর চ্যাটার্জি, আমরা দুজনে মিলেই ভেবে এগুলো সবসময় করি। মানে এটা মেনলি এসেছিল আমাদের লকডাউন টাইমটার সময় হয়েছিল, তখন আমি যখন বাড়িতে, আমার হাজবেন্ডও বাড়িতে, তো টাইমটাকে কিভাবে পজিটিভলি ইউটিলাইজ করা যায় সেটা সবসময় ভাবতাম আমরা। তো একদিন হঠাৎ করে বসে আছি, সেই সময় তো টিকটক খুব ফেমাস ছিল, আমাদের মনে হলো যে তাহলে আমরাও কেন করছি না, সবাই যখন করছে। তো সেখান থেকে আমাদের শর্ট ফিল্ম একটা তৈরি হয়েছিল, হঠাৎ করে বসে থেকে একটা শর্ট ফিল্ম, মানে করতে করতে আমাদের গল্প মাথায় আসছে আর আমরা সেটাকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরছি। সেখানে একটা প্রথম শর্ট ফিল্ম বানালাম আননোন 1, তারপরে সেটার পার্ট 2 বানালাম প্রস্তুতি নিয়ে। তারপরে আমরা আরেকটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম 2022 সালে, সেটা হচ্ছে সময়। আমরা সারা শিউরিতে সেটার প্রচারও করেছি, একটু বাজেটও ছিল, নিজেরা অনেক টাকা কড়ি খরচ করেই করেছিলাম, ইনভেস্ট করেছিলাম অনেক। আর তারপর বন্ধ হয়ে গেল, কারণ আমরা সবাই নিজের কাজের জগতে ফিরে গেলাম। প্রায় বছর 2 লকডাউনের সময় অনেক কর্মসংস্থানই বন্ধ ছিল, মানে প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো তারপর আমরা শুরু করলাম আবার এই কিছুদিন, জানুয়ারি মাস থেকে শুরু করলাম। সেটাও আমাদের একটা ইন্সপিরেশন আছে, আমার বন্ধু শ্রীদীপ এবং তার ওয়াইফ রিপা, ওরা আমাদেরকে ভীষণ মোটিভেট করলো যে সবাই করছে, তোমরা কেন করছো না, আবার শুরু কেন করছো না তোমরা। তো ওদের মোটিভেশনের জন্য আমরা আবার শুরু করলাম জানুয়ারি মাস থেকে কন্টিনিউ রানিং। তো আপনারা এই যে আপনাদের বাড়ির ভিডিও বা এই সব কিছু পোস্ট করেন, তো আপনারা জানেন কি যে মানে there is lots of problem used to create in like cyber world, কি সাইবার ওয়ার্ল্ডে এরকম অনেক কিছু জিনিস হয়, অনেক অ্যাটাকস হয়, যখন ইন্টারনাল কিছু জিনিস শেয়ার করা হয় সেক্ষেত্রে অ্যাটাক হতে পারে আপনাদের? আমার মনে হয় না এখনো পর্যন্ত সেরকম কিছু শেয়ার করেছি বলে। অ্যাকচুয়ালি এগুলো অনেকটা হয় আমার বাড়িটা কোন দিকে, আমার রুম ট্যুর করায় এসো, আমরা কিন্তু এরকম টাইপের ভিডিও এখনো করিনি। আমি সেই কথাটা বলছি না, আমি আপনাকে বলতে চাইছি যেমন অলরেডি আপনারা একটা প্রবলেম ফেস করেছেন, একটা অ্যাটাক ফেস করেছেন, আচ্ছা থ্রু দ্য ডেকারসানা, সেরকম সাইবার ওয়ার্ল্ডেও হয়। সাইবার ওয়ার্ল্ডের অ্যাটাকটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? মানে দে ক্যান গো উইথ ইওর ডেটাবেস এন্ড অল, ঠিক আছে? তো সেই জায়গাটাতে কোনো সময় ভয় লাগে না যে হ্যাঁ আমরা এত কিছু শেয়ার করছি ইন্টারনাল জিনিস? ভয় করলে কাজ করব কি করে? ভয়টা থাকলে তো কাজ করতে পারবো না। যে কোনো কাজেই তো রিস্ক আছে। এই যে আমি স্কুল যাচ্ছি, সেখানেও তো রিস্ক আছে, আমরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাট আমাকে তো থেমে থাকলে চলবে না। উই শুড মুভ অন, উই শুড গো অন, যেতে তো আমাদের হবেই। ঠিক। আমি এই জায়গাটাতেই বলছি যে আপনি একজন এমন মানুষ যিনি স্কুলেও পড়ান, তার সঙ্গে কন্টেন্টও ক্রিয়েট করছেন। তো এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন একটা স্কুলে আপনি যাচ্ছেন,
বাচ্চাদের মানে সঙ্গে যখন আপনি গিয়ে বসছেন তখন সেই মুহূর্তে তাদের পরিচয় ওখানে আপনি একজন শিক্ষিকা, অবশ্যই। আবার আপনি ফেসবুকের যদি আপনার কেউ যে ভিডিও আপনার দেখে দর্শক, তার কাছে আপনি একটা অন্য একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এই দুটো ক্যারেক্টার ব্যালেন্স করে চলেন কিভাবে? খুব একটা অসুবিধা কিন্তু কিছু হয় না। হ্যাঁ, আমি স্কুলে যখন যাই, আমার অ্যাকচুয়ালি আমি যে সমস্ত ক্ষেত্রে আমি রয়েছি সেই সমস্ত ক্ষেত্রে যদি আমার কাজটা প্রপারলি করি তাহলে আমার মনে হয় না কোনো প্রশ্ন উঠবে বলে, ব্যালেন্স এমনিতেই হয়ে যাবে। আমি যদি আমার স্কুলের পড়ানোটা ঠিকঠাক করি সেখানে আমার দিকে আঙুল কেউ তুলতে পারবে না। পড়ানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে ভালো করে মেশা, তাদের সুবিধা অসুবিধা দেখা, তাদের সাথে নাচ করা, গান করা, সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পারফর্ম করা, সেটা করলাম। আবার বাড়ি এসে আমি আমার অন্য কাজ, এটা যেটা কন্টেন্ট ক্রিয়েশনের কথা যেটা বলছেন সেটা করলাম। আমাদের তো এমনিতেই সবাইকে মাল্টিটাস্কার হতেই হয়, তো সেটা আমাদের প্রফেশনাল লাইফে আমরা হয়ে দেখাচ্ছি। ঠিক, মানে তার মানে আপনি একজন মাল্টিটাস্কার, এটা আপনি নিজেকে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সব ধরনের, আমি নাচও করতে ভালোবাসি, গানও করতে ভালোবাসি, কন্টেন্ট ক্রিয়েট করতেও ভালোবাসি, কোনটা আপনি পড়াতেও সবথেকে ভালো ভালোবাসি। করেন বলে মনে হয়? আমার টিচিংটা অবশ্যই সবথেকে ভালো আমার লাগে, সবার আগে তো টিচিং আছেই। তো আপনার কন্টেন্টগুলো টিচিং নিয়ে কেন হলো না? টিচিং নিয়ে কন্টেন্ট হলো না বলতে, কারণ আমার মনে হয় যে আমি স্কুলে যে টিচিংটা দিয়ে আসছি সেখান থেকে আরেকটু অন্য কিছু করা যাক। সবসময় যদি আমি একইভাবে যাই তাহলে লাইফটা তো মনোটোনাস হয়ে যাবে না? না, লাইফটা মনোটোনাস হবে, কিন্তু হয়তো আপনি টিচিং নিয়ে কন্টেন্ট বানালে ঠিক আছে, আপনি যখন বলছেন আমি অবশ্যই এটা ভেবে দেখবো। যদি আমি, আমার হাতে যদি সময় থাকে এত কিছু করার পরে, আমি নিশ্চয়ই ভেবে দেখবো এটা। বেশ, আপনি স্কুলের কথা বললেন, আপনি স্কুলে পড়ানোর কথা বললেন, তো সেই জায়গায় বাচ্চাদেরকে সামনের দিনে সামনে বিভিন্ন কাজের জন্য মোটিভেট করার জন্য আপনি কি কি প্রসিডিউরে যান তাদেরকে পড়ানোর ক্ষেত্রে, বা চেঞ্জেস কি কি আনেন, না একই ধামাধরা মনোটোনাস সে পুরনো যে রীতি ছিল সেভাবে পড়ান? না, সেটা করলে তো বাচ্চারা ভালোবাসবে না। সেটাই জানতে চাইছি। হ্যাঁ, মানে লার্নিং উইথ ফান। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমাকে একটা যদি ছোট এক্সাম্পল দিয়ে আমরা শুনতে পাই। যেমন হচ্ছে, আমাদের প্রাইমারিতে বিভিন্ন ধরনের ট্রেনিংও হয়। আমরা যদি নামতাটা যদি আমরা খেলার ছলে বা ঝগড়া করার পদ্ধতিতে করি, ঠিক আছে, মেয়েরা ঝগড়া খুব ভালো করতে পারে সেটা আলাদা কথা, বাচ্চারাও খুব ভালো ঝগড়া করতে পারে, কিন্তু মানে নিজেদের যে দাবি সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। তো আপনার হাজবেন্ড যদি আপনাকে বলেছে যে আপনি ভালো ঝগড়া করতে পারেন? হ্যাঁ, সেটা আমি পারি, তাই বলেছে। তো সেখানে আমরা যদি নামতাটা যদি একটু ঝগড়ার মাধ্যমে করাই, কেউ যদি এসে বললো 2 একে 2, পরের জন এসে বললো 2 দুগুণে 4, আবার একজন বললো 3 দুগুণে 6, মানে আমি দিলাম নে, তুই আবার আমাকে একটা দে, এই টাইপের আর কি। লার্নিং উইথ ফান অলওয়েজ, মানে আমাকে মানে ভাবতে হবে যে কিভাবে ব্যাপারটাকে আরো চমকপ্রদ করা যায়, মজার ছলে করা যায়। বা আমি যদি অ্যাকশনের মাধ্যমে কোনো ছড়া বলে দেখাই, ঠিক আছে, সেগুলো বাচ্চারা খুব ভালোবাসে। তখন বাচ্চারা নিজে থেকে এসে বলবে, ম্যাম কখন ক্লাসে আসবেন, চলুন চলুন ম্যাম এক্ষুনি ক্লাসে চলুন, এরকম আর কি। মানে প্রেয়ার করার পর আমাদের সঙ্গে সঙ্গে মানে ম্যাম চলুন ক্লাসে যাবো, চলুন ম্যাম, এরকম আর কি একটা ব্যাপার সবসময় তাদের মধ্যে থাকে। বলে যারা মুখার্জি হয় তারা কুলীন ব্রাহ্মণ হয়, হ্যাঁ, তাই তো? এবারে কুলীন ব্রাহ্মণ যারা, তারা বিভিন্ন কিছু কাজ করতে পারে, বিশেষ করে পূজা পদ্ধতি রিলেটেড বা পূজা রিলেটেড। তো আপনি আপনার স্কুলে আমরা দেখেছি যে আপনি পুজোও করেন মহিলা পুরোহিত হিসেবে। এবছর প্রথম করেছি। তো এই চিন্তা ভাবনাটা কোথায় থেকে এলো আপনার? আচ্ছা, দেখুন, সমাজে নতুন কিছু প্রচলন তখনই হয় যখন মানুষ সেটার প্রয়োজনীয়তাটা অনুভব করে, ঠিক আছে, সেখান থেকে নতুন নিয়ম কিন্তু তৈরি হয়। আমার স্কুলেও সেরকম কিছু একটা হয়েছিল। মানে আমাদের স্কুলে যিনি পুরোহিত ছিলেন বা এখনো আছেন, উনি মানে শরীরে বেঁচে আছেন, তো উনি অসুস্থ হয়ে গেছেন, বয়স হয়েছিল না। তো আমার স্কুলে তখন আমার কলিগরা বললেন যে তুমি কেন নয়, কেন তুমি পুজোটা করছো না। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, সত্যি কথা, যে পুজো করতে গেলে তো কিছুটা জানতে হবে, এভাবে তো হট করে পুজোয় বসে যাওয়া যায় না। একটা মানসিক প্রস্তুতি, মানে পুঁথিগত বিদ্যার থেকে আমার মনে হয় মানসিক প্রস্তুতিটা বেশি দরকার। তো সেই মানসিক প্রস্তুতির জন্য আমি কিন্তু প্রথম বছরটা কিন্তু পুজো আমি কিন্তু করিনি, মানে 2023 সালের কথা বলছি। তখন আবার বাইরে থেকে একজন অন্য পুরোহিত এনে পুজো করা হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে না, আমাকে করতে হবে এটা, মানে আমার মনে হচ্ছে আমি পারবো। এবার প্রথমবার করলে কিছু ভুল ত্রুটি অবশ্যই থাকে, এবং তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি যে হয়তো প্রথমবার পুজো, দেখুন আমরা তো সবটা জেনে বসে নেই। ভুল ত্রুটি মানে ধরুন কোনো মন্ত্র উচ্চারণ করছি, হ্যাঁ সেখানে মানে আমাদের বলুন তাহলে আমরা বুঝতে পারবো সেটা। ধরুন কোনো মন্ত্র উচ্চারণ করছি, এবার আমি তো বিজ্ঞ নই, আমি যদি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি, ঠিক আছে, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, কোনো হয়তো আমার উচ্চারণে ভুল থাকতেই পারে, ঠিক আছে, শুধু আমি গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে বলছি না, বা পুজো আর্চার মধ্যে কোনো ভুল থাকতেই পারে, প্রথমবার পুজো করছি। তো সেটার জন্যই আমি মেনলি কিন্তু একটু প্রথমে ভয় পাচ্ছিলাম।
কিন্তু দেখলাম না বেশ মানে স্মুথলি হলো ব্যাপারটা। হ্যাঁ, আমি এবং আমার সঙ্গে আমার ভাজ সোমা মুখার্জি, আমরা দুজনে মিলে পুজোটা আর কি সম্পন্ন করলাম। হয়ে গেল পুজো, ভালোই হলো, সবাই বেশ ভালো পছন্দও করলো। চলছে, এবার আগামী দিনেও করবো সেই ইচ্ছাও রয়েছে। আমাদের জেনারেলি আমাদের এই মানে হিন্দু মাইথোলজিতে বা বিশেষ করে ব্রহ্ম সাধনা বা যে কোনো ঠাকুরের পুজোর সময় বিশেষ করে আমরা যে শব্দগুলো বলি, যে সংস্কৃত হয় বা যে কোনো মন্ত্রের শব্দ হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা শব্দের ভুল উচ্চারণ যে জায়গায় পুজো হচ্ছে সেই যিনি পুজো করছেন তার সঙ্গে যাদের জন্য পুজো হচ্ছে সবাইকে এফেক্ট করে না মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট। তো এই যে ধরুন আপনি বলছেন যে আপনার কোনো একটা ভুল হয়েছিল, না ভুল আমি বলছি যে ভুল হলেও হয়তো হতে পারে, কারণ আমরা কিন্তু বিজ্ঞ নই, প্রথমবার করছি, যে কোনো কাজে প্রথমবারে কিন্তু পারফেকশনটা আসে না। না আমি অভিজ্ঞর কথাতেই যাচ্ছি, আমি যে জায়গাটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি। তো সেই ক্ষেত্রে ধরুন আমি কোথাও পুজো করছি, আমি আমার এক্সাম্পল দিচ্ছি, সেখানে আমি কোনো একটা মন্ত্র ভুল উচ্চারণ করলাম, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যেখানে পুজো করছি বা আমি যাদের জন্য পুজো করছি ওই জায়গাটাতে তাদের সবার উপর এফেক্ট হয়। তো এই জিনিসটা আপনার মাথায় কোনো সময় মানে রিফ্লেক্ট করেনি যে আমার সেদিন ভুলটা করা ঠিক হয়নি, বা আমি যদি কিছু ভুল করেছিলাম বা জানতাম না, সেটা আমার কারেক্ট করা উচিত ছিল? সেটা আগামী দিনে আমাকে আরো ভালো করে নিখুঁতভাবে আরো ভালো করে করতে হবে, আমি সেটা মনে করি। তবে যে ভুল যে হয়েইছে সেটা আমি মানে আমার মনে হয় যে আমার পারফেকশন ব্যাপারটা আরো আনাটা আমার দরকার, আমার সেটা মনে হয়। তো আপনি মানে এই যে ধরুন আপনি পুরোহিতের কাজ করেছেন, ঠিক আছে, তো আমাদের এখানে এই পুরোহিত রিলেটেড আমরা কন্টেন্ট দেখতে পাই না ফেসবুকে, তো এইগুলো নিয়ে কোন চিন্তা ভাবনা আপনি করেননি? হ্যাঁ, আপনি এই যে বলছেন এবার ভাববো, নিশ্চয়ই ভাববো পুরোহিত কন্টেন্ট কিছু যদি আনা যায়। এই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা বা এই কন্টেন্ট ক্রিয়েশনের যে থটটা, এটা কি বহমান জল যেদিকে যায় সেদিকেই করতে হয় না আলাদাভাবে কিছু করা যায়? দুটোই করা যায়। একটু হ্যাঁ, যেমন হচ্ছে যে আমরা মানে অরিজিনাল কন্টেন্ট যেগুলোকে বলা হয়, নিজের মাথা থেকে বের করে ভেবে চিনতে রিয়েল লাইফ বায়াসড যেগুলো হয় বা রিয়েল লাইফ বেসড যেগুলো হয়, সেগুলো আমরা প্রথমে করার চেষ্টা করি। ধরুন আপনার সাথে কথা বলছি, হয়তো এখান থেকে আমার কোনো কন্টেন্ট উঠে চলে এলো, ভবিষ্যতে হয়তো আমাদের চ্যানেলে সেটা দেখতেও পাওয়া গেল, এরকম আর কি। আর যেটা ট্রেন্ডিং কন্টেন্ট, যেটা বহমান কন্টেন্টের কথা বলছেন, ট্রেন্ডিং হলুদ দিয়ে লাইট জ্বালানো, হ্যাঁ জলে হলুদ দিয়ে লাইট জ্বালানো, আমি করেছি, আমার ভালো লেগেছে, আমি করেছি, তাতে আমার কোনো লজ্জা নেই। আর তো সেই কন্টেন্ট দেখুন, ওই জলে হলুদ দিয়ে লাইট জ্বালানোর ব্যাপারটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে পড়ছে না। ওকে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে তার মধ্যে একটা ছোট্ট গল্প থাকবে, কোনো মেসেজ থাকবে, ঠিক আছে। আর ট্রেন্ডিং মানে কি, ধরুন এই ইদানিং একটা ট্রেন্ডিং কন্টেন্ট খুব চলছে, কিন্তু তার মধ্যেও কিন্তু অরিজিনালিটি রাখতে হবে, আদারওয়াইজ দর্শক আপনাকে দেখবে কেন, তখন তো বলবে আমি কপি জিনিসটা কেন দেখবো। তো ট্রেন্ডিং কন্টেন্টের মধ্যে ইউনিক কিছু ব্যাপার আনতেই হবে। এখন ধরুন একটা কন্টেন্ট ভীষণ ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে গুকেশ আর ম্যাগনাসের যে ওই উইনিং মোমেন্ট যেটা ছিল, যেখানে গুকেশ ভাবতে পারেনি যে আমি লাস্ট চালে এটা জিতে যাব, এবং ম্যাগনাস ভাবতে পারেনি যে ওর লাস্ট চালে আমি হেরে যাব। তো সেখানে যে ইমিডিয়েট যে অভিব্যক্তিটা ছিল, একদম বিরক্ত হয়ে টেবিল চাপড়ে চলে যাওয়া, বিড়াল উড়ে গেল। হ্যাঁ, বিড়ালটা তো পরে আনা হয়েছে, বিড়ালটা তো তখন টেবিলে ছিল না, এটা এডিটিং আর কি। যাই হোক, তো সেই ব্যাপারটা মানে এক্সপেকটেশন একটা থাকে আর হয়ে যায় আর একরকম, এই একটা ব্যাপার নিয়ে কন্টেন্ট আমাদের এখন বেশ কটা চলছে, মানে 3-4টা আমরা বানিয়েছি, তার মধ্যে 3টে পোস্টও করেছি, এখনো 1-2টো বাকি রয়েছে আর কি। তো এই যে কন্টেন্ট যে আপনি বানান বা আপনি আপনার বাড়ির লোক সবাই মিলে বানাচ্ছেন, তো এই যে জিনিসগুলো মানে লোকজন দেখে, তো ক্রিটিসিজমও করে অবভিয়াসলি, করে। তো এই ক্রিটিসিজমটা হ্যান্ডেল করেন কিভাবে? আমার মনে হয় কোনো কাজ করতে গেলে পরে পজিটিভ এবং নেগেটিভ দুটো কমেন্টই থাকবে। নেগেটিভটা আমি শুনবো না, আর যদি নেগেটিভ কমেন্টের মধ্যে কোনো মানে এটাকে চেঞ্জ করলে ভালো হয়, যদি এটাকে নেগেটিভ কমেন্ট বলা যায় না, সমালোচনামূলক বা গঠনমূলক কমেন্ট বলা যায়, সেগুলো আমি পজিটিভলি হ্যান্ডেল করি যে হ্যাঁ তাই তো, এটা আমার চেঞ্জ করলে ভালো হতো। মানুষ যখন তাদের দেখার চোখটা দিয়ে দেখে, তখন সেটাকে গুরুত্ব দেওয়াটা দরকার। আপনি যখন ছোট ছিলেন তখন কোনো নাটক বা কিছুতে আপনি কাজ করতেন বা যে? হ্যাঁ, আমি স্কুলে একটা নাটক করেছিলাম। কোন স্কুলে পড়েছেন? আমি 11-12 আমি এমনিতে সরস্বতী শিশু মন্দির 4 পর্যন্ত, ক্লাস 10 অবধি 8টি, তারপর 11-12 আমি কালীগতিতে পড়েছি। কালীগতি স্কুলে আমি একটা আমার জীবনের প্রথম নাটক, ওই মনোজ মিত্রের চোখে আঙুল দাদা, ওটা করেছিলাম। চোখে আঙুল দাদা আমিই হয়েছিলাম, ওটা আমার প্রথম নাটকে হাতে খড়ি আর কি। মানে আমি তখন খুব রোগা পাতলা ছিলাম আর কি, তো ওনাদের আমাকে দেখে মনে হয়েছিল যে একে ভালো, এটা মানাবে, তো তখন থেকেই আর কি আমারও যেহেতু অভিনয় করার একটা সুপ্ত বাসনা ছিল, তো সেটা তার মাধ্যমেই। কলেজে পড়াকালীন নাচ করেছি, আর কলেজে পড়াকালীন গানও করেছি। আমার হাজব্যান্ডের সাথেই গান করেছি। আমার হাজব্যান্ড তখন ব্যান্ডে গান গাইতেন, তখন ব্যান্ড কালচারটা খুব ছিল,
তো তখন তার সাথে করেছি এখন আমরা বন্ধুরা মিলে। লাস্ট ফ্রম 7-8 ইয়ার্স দ্য ব্যান্ড ইজ এভরিথিং ইজ গান অ্যাওয়ে। এখনকার বাচ্চারা ব্যান্ডের গান সেরকম শুনছে না যে পরিমাণ তখনকার ছিল। সো দ্যাটস রিয়েলি আ গুড টাইম ফর এভরিবডি। তো এই যে আপনি গান করেন, নাচ করেন, বা এই যে আপনার একটা সুপ্ত বাসনা ছিল অভিনয়, সেটা এখন আপনি মানে পরিস্ফুট করতে পারছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাকে ধরুন আজকে আপনি একজন বীরভূমের মানুষ, কোন একটা বাচ্চা যে আমাদের আজকে পডকাস্টটা দেখছে, বা কোন একটা মানুষ যে আমাদের দেখছে, বা কোনো বিবাহিত কাপল আপনাদের মতন যে দেখছে, তাকে যদি শুরুটা করতে হয়, তাহলে সে শুরুটা কি করে করবে, বা এইসব চিন্তা ভাবনাগুলো কোথায় থেকে সে মোটামুটি লাইন আপে নিয়ে আসতে পারবে, বা কি কি দেখতে হবে যদি একটু গাইড করেন? মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বলছেন? কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হচ্ছে যে চোখটা ঠিক রাখতে হবে, অবজার্ভ করতে হবে এখন কোন মানুষ কিভাবে কথা বলছে, কোথায় কোন ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কিভাবে আমি মানে হাসির ছলে প্রতিবাদের মাধ্যমে আনতে পারি, এটা ভাবতে হবে। মানে চোখ কানটা খোলা রাখতে হবে। এটা আমার মনে হয় চোখ কান খোলা রাখলে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। মানে আমাকে তখন আর আলাদা করে ভাবতে বসতে হবে না, খাতা পেন নিয়ে বসতে হবে না স্ক্রিপ্ট লেখার জন্য, ওটা হয়েই যায়। ঠিক। আর মানে ভিডিও শর্টস বা কত কি লেন্থ বা কি করতে হবে না করতে হবে সেগুলো এখন তো শর্টস পলিসিতে 3 মিনিটের মধ্যে শর্টস বানানোর একটা ব্যাপার আছে। তো আমাদের সেজন্য গল্প যখন আমরা ভাবি তখন আমাদের সবসময় মাথায় রাখতে হয় ছোট্টর মধ্যে যেটুকু করতে হবে ছোট্টর মধ্যে করতে হবে। ব্যাপারটা প্রথম একটু টাফ লাগতো, কারণ যেটাই ভাবতাম সেটা সবসময় বড় হয়ে যেত। বোধমূলক উত্তর দেওয়ার পর এক কথায় লিখতে অসুবিধা হয়, একদমই তাই। তো আস্তে আস্তে কি হয়, ওই যখন আমি ভাবনাটা রোজই ভাবি ভাবতে ওই যে বললাম চোখ কানটা খোলা রাখতে হবে, করতে করতে ওটা এখন মানে এরকমও হয়ে গেছে যে 15 সেকেন্ডের মাধ্যমে কোনো থট তুলতে পারছি, বা 30 সেকেন্ডের মাধ্যমে কোনো থট তুলতে পারছি, এটা হয়ে যায়। ঠিক। আপনি গান তুলতে কতক্ষণ আপনার সময় লাগে, যে কোনো একটা গান? আমি আপনার ফেভারিট গান কোনগুলো মোটামুটি এখন মানে যেগুলো শুনতে ভালো লাগে আমার মানে সব গানই মোটামুটি ভালোই লাগে, ঠিক আছে। আর শেষ কোন গানটা শুনেছেন যেটা মোটামুটি আমরা জানি সবাই? শেষ কোনো গান তো এখন মানে যদি শেষ কোনো গান শুনেছি বলতে হয় তাহলে আজকে সকালেই তো ওটা শুনছিলাম, ওই যেটা এখন ভীষণ ট্রেন্ডিং চলছে, এক নম্বর বলে যে গানটা আছে, ওটাই শুনছিলাম। আর ওটা মানে শুনছিলাম মানে আলাদা করে শুনিনি, জাস্ট চলছে শুনেছি এরকম। আর এমনিতে আমার যেহেতু আমার হাজব্যান্ড ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন, তো এখন আমার ব্যান্ডের গান খুব ভালো লাগতো, এখনো মাঝে মাঝে শুনি দুজনের সময়। গান কোন গানগুলো? আর আমি নিজে কিন্তু নজরুলগীতি শিখেছি, ঠিক আছে। আর রবীন্দ্রসঙ্গীত মানে একটা সময় শিখতাম, তারপরে যেটা হয় চর্চার অভাবে সেগুলো সবই ভুলতে বসেছি। আর এখন আমার বাংলা সিনেমার যে গানগুলো হচ্ছে সেই সিনেমার গানগুলো খুব ভালো লাগছে শুনতে, এমন ইমনের গলায় গানগুলো শুনতে খুব ভালো লাগে। তো আপনার গলায় যদি আমরা কোনো একটা গান শুনতে পাই, সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা, শিলাজিতের গান আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অসুবিধা নেই। তো শিলাজিতের একটা গান গাইছি জলফড়িং, এটা আমার মনে হয় সবাই গানটা খুব পছন্দও করে। এবার আমার গলায় কেমন লাগবে সেটা আমি জানি না, আমি চেষ্টা করছি। সেটা দর্শকের ব্যাপার। আমাদের বায়নাটা হলো আপনার কাছে গান শোনা, ঠিক আছে। এবার আপনি আমাদেরকে গান শোনাবেন, কার কেমন লাগলো সেটা জাজমেন্ট করা তাদের ব্যাপার। প্রত্যেকটা মানুষ। প্রথমে বলে রাখি যে আমি কিন্তু সিঙ্গার নই, ঠিক আছে। আমি নাচ করি, হ্যাঁ, আমি সিঙ্গার নই। আমি চেষ্টা করছি, আমাদের এইটুকু পরিসরের নাচ দেখানো বা নাচের জন্য অনুরোধ করাটা খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো আমরা যদি আরো বড় পরিসর করতে পারি, সেটা হবে, সেই জায়গাটাতেই যাব আমরা। মা সরস্বতীর কৃপায় সেটা অবশ্যই হবে। মা লক্ষ্মীটারও দরকার। হ্যাঁ, মা লক্ষ্মীরও দরকার, ঠিক আছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জেনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জেনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জলফড়িং, আমাকে খুঁজে দে জলফড়িং, আমাকে খুঁজে দে জলফড়িং। বাহ,
সাধু সাধু, খুব সুন্দর, Thank you. খুব সুন্দর লাগলো আমাদের এই গানটা। আমি এই জলফড়িং এর জায়গাটা যাওয়ার জন্য আর এইখানটাতে দু একটা কথা যেটা রিলেটেবল টু ইওর কন্টেন্টস, দ্যাট ইজ কি আপনার হাজবেন্ডও আপনার সঙ্গে এই ভিডিওগুলোতে থাকে? একদম। ঠিক আছে, তো আপনার হাজবেন্ডের মেকআপটা কে করে দেয়? আমাদের অ্যাকচুয়ালি কয়েকটা ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, আমরা exactly. নিজেরাই সেগুলো বানিয়েছি। একটা হচ্ছে কাকাবাবু কাকিমার ক্যারেক্টার। তো কাকাবাবু কাকিমার ক্যারেক্টার হলে পরে আমরা দুজনেরটা করে নিই, এই দেখো তোমার এখানটা ঠিক লাগছে না, একটু ঠিক করে দিই, বা ও আমাকে দেখো তোমার এটা ঠিক লাগছে না, মানে বৃদ্ধ সাজতে গেলে যেগুলো যে সমস্ত ব্যাপারগুলো দরকার, চুলটা একটু সাদা করা, একটু মুখের অঙ্গভঙ্গি তো না হয় অভিনয়ের মাধ্যমেই চলে যাচ্ছে, তো একটু পোশাক নির্বাচন করা, যে বয়স্ক মানুষ হলে তাকে এই পোশাকটাতে ভালো লাগবে, বা তুমি এই শাড়িটা পরো, তোমাকে এই শাড়িটাই এই ক্যারেক্টারটা ভালো যাবে। দুজনেরটা আমরা দেখিনি, মানে আমরা সত্যি কথা বলতে গেলে দুজন ছাড়া চলতেই পারবো না, এরকম একটা ব্যাপার, মানে পরিপূরক হিসেবে আমরা রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ ইউগ্লিনার মতন ব্যাপার, হ্যাঁ প্রাইসামিবা এন্ড ইউগ্লিনার মতো ব্যাপার, মানে দুটোর সঙ্গে না থাকলে হবে না, রান করতে হবে পারবে না, না। হবে না। তো এই আপনি যেরকম ধরুন বলছেন যে এরকম আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং সবকিছু করেন, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে থাকে, তো এই মানে যে মানুষটা আপনার সঙ্গে সবসময় থাকে, যখন আপনি মানে বিদ্রোহী হয়ে যান কোনো সময়, বা বিদ্রোহী সত্তা নিয়ে কোনো সময় কোথাও কিছু বলছেন, বা কোথাও একটা কোনো এমন কোনো কথা বললেন যেটা হয়তো সেখানে বলাটা উচিত ছিল না, বা সমাজে অনেক ক্ষেত্রে আমাদের চাইলেও আমাদের অনেক কথা বলা যায় না, যতই ফ্রিডম অফ স্পিচ থাকুক, তো সেক্ষেত্রে সেই সময় আপনাকে আগলায় কে? আপনার হাজবেন্ড না আপনার বাড়ির লোক? সবাই। সবাই? হ্যাঁ, কারণ আমি বলে ফেলি, হুম। কিছু আমার বন্ধু বান্ধবরাও আমাকে আটকায়। আপনি ক্লোরমিন বলে একটা চকলেট আছে, আপনি নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোধহয় খুব একটা এখন পাওয়া যায় না, পাওয়া পাওয়া যায়। যায়, আচ্ছা, হ্যাঁ। তো এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে সামলায় আপনার বাড়ির লোক, আপনার বাবা মা প্লাস আপনার হাজবেন্ড। হ্যাঁ 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 তো এরকম এরকম যখন আপনি কোনো একটা ধরুন এরকম কোনো একটা কথা বললেন হ্যাঁ হ্যাঁ এগেনস্ট অফ এনি কাইন্ড অফ পলিটিক্যাল পার্টি এন্ড অল, হ্যাঁ। ঠিক আছে, তো তখন আপনার মনের মধ্যে কি হয় যে রাগটা তো বের করে দিলাম, এবার যা হতে পারে? হ্যাঁ, যা হওয়া হতে পারে, আর কিছু করার নেই, বলে দেওয়ার পর আর কি করার থাকতে পারে। তীর হাত থেকে বেরিয়ে গেছে। এই যে প্রতিবাদ আপনি করেন, ঠিক আছে, আপনার হাজবেন্ডও আপনার সঙ্গে থাকে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে তারও বিভিন্ন স্ট্রেস থাকে, ছেলেদের স্ট্রেস লেভেলটা ডিফারেন্ট হয়, তো কোন একদিন ধরুন আপনি ঠিক করলেন যে আজকে আপনার, এই যেমন আমি বললাম অ্যানিভার্সারি গেল, তো কোন একদিন ঠিক করলেন যে আজকে আপনি আপনার হাজবেন্ড কোথাও খেতে যাবেন, এবার আপনার হাজবেন্ডের জব বা ওয়ার্ক প্রেশারের জন্য সে বেচারা আসতে পারলো না, তো তখন প্রতিবাদ হয় মানে বালিশ টালিশ নিয়ে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, হ্যাঁ। আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ এটা কোনো ভ্যালিড রিজনের জন্যই আসতে পারছে না, হ্যাঁ। তাহলে অবশ্যই আমি চুপ থাকি। সব মেয়েরা আন্ডারস্ট্যান্ডিং এই কথাটা বলে, কিন্তু পরে আমরা হাজবেন্ডের সঙ্গে যখন আলাদা করে কথা আমি বলি, আমি বুঝতে পারি। সব মেয়েদের মধ্যে অন্যতম, একদম অন্যতমা। অন্যতম। তো আমি যখন বুঝতে পারি যে না ঠিকঠাক কারণেই, তখন আমি কিছু বলি না, কিন্তু যখন দেখি যে না এটা একটা কিছু গাঁজাখড়ি ভরার চেষ্টা চলছে, তখন অবশ্যই বালিশ কি আর অন্য কিছু থাকতে পারে। আপনার কি খেতে ভালো লাগে? আমার বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ। আর একটা হয় মিক্সড ফ্রাইড রাইস, যেটা। বিরিয়ানি কোথায়, মানে এখানকার শিউরি কোনো মানে ফেভারিট বিরিয়ানি আপনার? হ্যাঁ, শিউরিতে যেটা দীপাতে করে বিরিয়ানিটা খুব ভালো লাগে খেতে, হুম। আর সাদে আলাদের বিরিয়ানিটাও খেতে ভালো লাগে। আপনি কি ভালো রান্না করতে পারেন? বিরিয়ানি রান্না করতে পারেন। তো এবার ধরুন মানে আপনি এত কন্টেন্ট বানাচ্ছেন, আপনি এত ফেমাস, ঠিক আছে, তো সেই জায়গায় ধরুন কোনো ফ্যান, ঠিক আছে, এবার দেখুন মানুষের ইন্টেনশন ক্লিয়ার থাকলে সামনে মানুষরা বুঝতে পারে, শুধু বিরিয়ানি খাওয়ার জন্য আপনাকে অনুরোধ করলো যে একদিন আমাকে আপনার বাড়ি একটু বিরিয়ানি খাওয়াবেন, তো ইজ ইট পসিবল? আপনি অনুরোধ করে দেখুন, আপনাকেও খাওয়াবো। আমি আমার খাওয়ার একটু অসুবিধা আছে, তো আমি খেতে পারবো না, মানে আচ্ছা। ডিউ টু সাম আই হ্যাভ সাম আচ্ছা, প্রবলেম ঠিক ইন মাই বডি। যদি কোনোদিন আমি রিকভার করি অবভিয়াসলি আমি আপনাকে একদম, রিকোয়েস্ট করবো একদম, এবং একদম। আপনার বাড়িতে আমি খেতেও যাবো, একদম। ঠিক আছে। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাকে কোনো ফ্যান বা কেউ রিকোয়েস্ট করে, তাহলে সে আপনার কাছে বিরিয়ানি খেতে যেতে পারবে? হ্যাঁ, পারবে। আর প্রথম কথা বলে আমি ফেমাস নই, এবং দ্বিতীয় কথা না, হচ্ছে আমার কোনো আপনি- ফ্যান নেই। না আপনার ফ্যান বা আমি দর্শকই বলছি আপনার, আচ্ছা, আচ্ছা, বা আপনার ঠিক আছে। শুভাকাঙ্ক্ষী যারা, ঠিক আছে, তো হ্যাঁ, কেন তারা নয়? তারা আপনার কাছে, কেন নয়, হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমন্ত্রণ থাকলো সবার। আমন্ত্রণ থাকলো সবার। এবার ধরুন সে খেতে গেল, এবার ধরুন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের বাড়ির মধ্যে অনেক জায়গায় ক্যামেরা সেট আপ করে কন্টেন্ট ক্রিয়েশন চলে, এবার সে খাচ্ছে, সে দেখলো খেয়ে দিয়ে চলে এলো, তারপর দেখলো ওটার একটা কন্টেন্ট বেরিয়ে গেল, না, তো এটা কি হতে পারে? তাকে না জানিয়ে কখনোই সেটা করব না, তাকে জানিয়েই করব, উইথ পারমিশন, with a consent? একদম একদম একদম। এই যে বিভিন্ন লোকজন, ঠিক আছে, আমাদের বাংলা ভাষা হলো ওটা বিশ্বের সব থেকে মিষ্টিতম ভাষা, ঠিক আছে, কিন্তু এই বাংলা ভাষায় বিভিন্ন অন্য ভাষাকে ঢুকিয়ে দিয়ে ক্রিঞ্চ কন্টেন্ট বানায়, একদম। তাদেরকে আপনি কি বলতে চাইবেন?
শুধু বাংলা ভাষার মধ্যে অন্য ভাষা ঢুকিয়ে ক্রিঞ্জ কন্টেন্ট হয় তা কিন্তু নয়, মানে এখন মানে এই যে ফেসবুক এবং ইউটিউবে এই যে ইনকামটা কমিয়ে দেওয়া হলো, 80% ইনকাম কমিয়ে দেওয়া হলো, এটা তো আমার মনে হয় মানে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ক্রিঞ্জ কন্টেন্ট। এত বেশি মানে মানুষজন এখন ফেসবুক ইউটিউব করছে এবং সেটাকে এত নেগেটিভলি ইউটিলাইজ করছে, সেটার জন্য এটা হলো, ঠিক আছে। তো আমার মনে হয় এই যে ইনকাম কমানোর ব্যাপারটা, এটা হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে, এতে করে সমাজের কাছে পজিটিভ কিছু বার্তা যাবে বলে আমার মনে হয়। কারণ এতদিন ধরে এখনো চলছে, সেটা পুরোপুরি থামেনি, এই যে ক্রিঞ্জ কন্টেন্টে ভরিয়ে দেওয়া, মানে ভালগারিটিতে ভরিয়ে দেওয়া, এটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার আছে। আর এই যে বাংলা ভাষা মিষ্টি ভাষা বলছেন, আমরা কিন্তু নিজেরাও এই যে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, আমরা বাংলা ভাষার মধ্যে অনেকগুলো ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলেছি। এটা মানে অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এটা আমাদের হয়ে গেছে, চলে এসছে। না সম্ভব, এটা সম্ভব, আপনি বলুন, আমি আপনাকে একটা সলিউশন বলছি। আচ্ছা ঠিক আছে, আমি সেটা তাহলে শুনবো। তো সেটা আমরা যদি পুরোপুরি বাংলা ভাষায় কথা বলতে পারি, তার থেকে ভালো আর কি হতে পারে। বাংলা ভাষা তো সব থেকে মিষ্টি ভাষা, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলাটা তো এখন একটা বড়, দেখুন আবার ইংরেজি শব্দ চলে আসছে, চ্যালেঞ্জ, ঠিক আছে। তো আচ্ছা বলুন এবার আপনার কি একটা সলিউশন বা সমাধান। হ্যাঁ, আপনার মানে এই বাংলা ভাষা যদি আমার কথা বলতে হয়, তাহলে যেটা প্রথম আমায় করতে হয় সেটা হলো একটু বাংলা পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, যে কোনো মানুষ যখন বাংলা ভাষায় কথা শোনে, আমাদের এখনকার যা কন্ডিশন, তাতে লোক বাংলায় যদি আমি খুব বেশি শব্দের ব্যবহার করি, সেই শব্দগুলোর মানে বোঝে না, সেগুলো ট্রান্সলেট করে বোঝাতে হয়। এবং বাংলা ভাষায় আপনি চাইলে কথা বলতেই পারবেন, সেটা সহজ পদ্ধতি হলো এটাই, সেটা হলো আপনার বাড়ির কোন একজন মানুষ, ঠিক আছে, তার সাথে আপনাকে ডেইলি রেগুলারলি কথা বলতে হবে। সেটা আমরা বলেই থাকি না, একদম স্পষ্ট বাংলায়, মানে আপনি সেখানে চেক রাখবেন যে আপনি কোনো যেন ইংরেজি শব্দ না বা ব্যবহার না করেন, শব্দ না আপনি ব্যবহার করেন, তাহলে আপনার বাংলা ভাষাটা আরো সুস্পষ্ট হয়ে যাবে। এবং তাছাড়াও অনেক অনেক জিনিস আছে, অনেক অনেক রাস্তা আছে, সেগুলোতে বাংলাটা বলা যায়। এবং আপনি প্রেম করে বিয়ে করেছেন, তো আপনি খুব ভালো করে বুঝবেন যে সরি, আপনার মনে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না, মানে আমাদের ওই যে প্রথমেই বললাম, ওকে, চেনা জানা ছিল, দেখাশোনা ছিল, তারপর বাড়ি, সো ইট ওয়াজ ডিসাইডেড লাভ ম্যারেজ, উই ক্যান গো উইথ দ্যাট। তো এবার ফ্যাক্টরটা হলো আপনি একজন মহিলা, আপনি একজন সুন্দরী মহিলা। এবার আপনার হাজবেন্ড যদি আপনাকে আই লাভ ইউ এর বদলে আমি ভালোবাসি বলে, তাহলে সেটা শুনতে আপনার বেশি লাগবে। অবশ্যই অবশ্যই, একদম। তো এবার তারা বাংলা ভাষা খুব সহজেই শিখবে যাদের এই ফিল গুলো অটোমেটিক হয়ে গেছে। ঠিক, আমরা যদিও এইসব আলোচনা করছিলাম, সেই জায়গাতে একটা আলোচনার জায়গাতে আমি জানতে চাইছি, আপনি বেশ স্ট্রং একজন মানুষ, তো আপনি সকাল সকাল আপনার বাড়ির সবাইকে উঠিয়ে দিয়ে আপনার হাজবেন্ডকে নিয়ে মাঝে মাঝে সকালবেলা ওয়াকে চলে যান? না, এরকম হয় না। আমি যে খুব একটা মর্নিং পার্সন তা কিন্তু নয়, মানে একদম সকালে যে ঘুম থেকে উঠি মানে 5টার সময়, সেটা করি না। আমার মানে সপ্তাহে আর কি 6 দিন, রবিবারটা বাদ দিয়ে সপ্তাহে 6 দিন ওই 6টা থেকে 6:30টার মধ্যেই উঠি। তারপর আমার একটা কন্যা সন্তান আছে, তাকে স্কুলে পাঠানো, রেডি করা। সকাল দিকটা আমাদের কোনোদিনও সম্ভব হয় না, চাইলেই হয়তো সম্ভব হয়, কিন্তু আমরা ওই আর কি কুড়েমির জন্য উঠি না। তবে আমি আর আমার হাজব্যান্ড ওই শীতকালে একটা মাসই কন্টিনিউ করতে পেরেছিলাম, আমরা বিকালবেলা হাঁটতে যাচ্ছিলাম, তারপরে আর হচ্ছে না। আপনার সঙ্গে আপনার শাশুড়ি মায়ের কিরকম কি সম্পর্ক বা কি স্পেশাল ঘটনা যেটা আমরা দেখুন, এই যে এতক্ষণ ধরে আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বললাম, তো দেখুন শুধু হাজবেন্ডের সাপোর্ট ছাড়া তো এটা কখনোই সম্ভব নয়, যদি না আমার বাড়িটা ঠিক না থাকে। একদম একদম। আর আমার বাড়ির একদম হেড হচ্ছেন আমার শাশুড়ি মা। তো উনি যদি আমাদেরকে কখনো সাপোর্টটা না করতেন, বা উনি যদি আমাদেরকে ছেড়ে না দিতেন, এই তোরা কর, আমি বাড়িটা দেখছি, বাড়ি দেখে তবে তো আমাকে আমার কাজটা করতে হবে, তো উনি যদি আমাদেরকে এভাবে সাপোর্ট না করতেন, এটা কখনোই সম্ভব ছিল না। ইভেন আমি যখন আমার বাবা মায়ের কাছে, আমার বাপের বাড়িও শিউরিতে, আমার বাবা মায়ের কাছে যখন যাই, তখন এরকমও হয়েছে, আমি দেখেছি যে বাবা একটা রুম পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছে, কি না আমার মেয়ে জামাই এসে এখানে শুট করবে, এরকমও হয়েছে। মানে আমার শাশুড়ি মা, আমার বাবা মা ভীষণভাবে প্রথম একটা ওদের কোথাও মনে হতো, এই এটা কি করছিস, এটা চালাতে পারবি, বেশি দিন কন্টিনিউ করতে পারবি, কিন্তু দেখলো যে না, যখন চলছে, ভালোভাবে চলছে, তখন এই জিনিসগুলো থেকে পেমেন্ট কিরকম কি আসে? আমাদের চ্যানেলটা এখন হাফ মনিটাইজড হয়েছে, মানে হাফ মনিটাইজড এর জন্যই বলছি। এখন তো ওই যে বললাম, ইউটিউব এখন খুব টাফ হয়ে গেছে ইনকাম করা ওখান থেকে। তো মানে এখন হয়ে গেছে ব্যাপারটা যে লাস্ট 90 দিনে আমার 100 লাখ ভিউ কমপ্লিট হতে হবে। তো সেটা করলে আমি দেখতে পাবো যে আমার কত টাকা বা কত ডলার ওখানে জমেছে, এটা আমি দেখতে পাবো। তার মানে আমার এতদিন ধরে আমি একটা এমনি মাইলস্টোন একটা অ্যাচিভ করেছি যে আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছে, তো কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার কত ডলার জমেছে। যেদিনই আমি ওই লাস্ট 90 দিনে 100 লাখ ভিউটা কমপ্লিট করতে পারবো, সেদিনই আমার কত জমেছে সেটাও আমি দেখতে পাবো। ঠিক।
আপনি এরকম মানে রাত বিরেত ভোরবেলায় কোনো সময় বেরোতে কোনো অসুবিধা হয় না? আমি ভয় পাই না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাতেই জানতে চাইছি যে আপনার হাজবেন্ড ধরুন কোথা থেকে আসছে ভোরবেলা, হ্যাঁ সেক্ষেত্রে সে আপনাকে বারণ করছে, আপনার বাড়ির লোক বারণ করছে যে আজকে স্টেশনে আসতে হবে না, হ্যাঁ আমি হেঁটে হেঁটে চলে আসছি বা টোটো ধরে চলে আসছি, একদম। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি অনেক সময় বলেন যে না না তুমি থাকো আমি তোকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই এই যে পাওয়ারটা আপনি পান কোথায় থেকে? এটা আমার চলে আসে, মানে আমার মনে হয় যে আমি যদি বেরোই আমার কি হবে, কিছুই হবে না তাই মনে হয়। আর আমার মনে হয় যে আমি মানে ততটা স্ট্রং এনাফ যে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। মানে ছোট থেকেই আপনি এরকম? হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমার একজন বান্ধবী ছিল, আমি এখন নাম নিচ্ছি না। হ্যাঁ তো তখন যেটা হয় একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, হ্যাঁ, তো সেই সময় ওকে আমার আরেকজন মানে বন্ধু আর কি পছন্দ করতো খুব। তো আমার বান্ধবী সেটা পছন্দ করতো না, যে এই দিনরাত মানে পিছনে পড়ে রয়েছে, আমার এটা ভাল লাগছে না। তো আমি ওর ওই মেসেজটা ওর কাছে গিয়ে কনভে করেছিলাম যে দেখ এরকম করিস না, ওর পছন্দ হচ্ছে না ব্যাপারটা। এমনিতেই ও গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করছে আর কি, তো ওর একটা ভয় আছেই একটা। তো ওদের কোথাও গিয়ে মনে হলো যে আমি বোধহয় বাধা হয়ে দাঁড়াচ্ছি। একদিন সন্ধ্যাবেলা 5টা ছেলে মিলে, আমি টিউশন পড়ে ফিরছি, আমি বুঝতে পারছিলাম যে ছেলেগুলো আশেপাশে ঘোরাফেরা করছে সাইকেল নিয়ে, আমাকে ধরবে, আমি বুঝতে পেরেছিলাম। তো 5টা ছেলে আমাকে ধরেছিল, এবং ধরেছে কোথায়, আমারই পাড়াতে পাশের গলিতে। সাইকেলটা নিয়ে জাস্ট আমি দাঁড়িয়েছি, 5টা ছেলে মিলে 5টা সাইকেল নিয়ে একদম আমার সামনে এসে ব্রেক কষে দাঁড়িয়ে গেল, দাঁড়া স্মিতা দাঁড়া বলে দাঁড়িয়ে গেল। আপনি বললে বিশ্বাস করবেন না, আমি কিন্তু একটুও ভয় পাইনি, একটুও ভয় পাইনি আমি। এবং আমি জানতাম যে আমি যদি একটু মানে কোনো সময় যদি এটা ওরা বুঝতে পারে বা ওদের যদি মনে হয় যে আমি ভয় পাচ্ছি, তাহলে তো আমি গেলাম, আমাকে স্ট্রং থাকতে হবে। তো সেদিন এই ব্যাপারটা হ্যান্ডেল করেছিলাম। ওরা আমাকে অনেক কিছু বলেছিল যে তোকে মেরে পুঁতে রেখে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আমিও উল্টে কিছু বলেছিলাম আর কি। হ্যাঁ, তো আমি ওটা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। এবং মানে মজার ব্যাপার যে আমরা যখন বড় হলাম, তাদের সাথে পরে কিন্তু আবার ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল, এটা হয় আর কি। এবার তাদের প্রবলেম হলে যখন কেউ তাদেরকে শাসায়, তখন আপনাকে ফোন করে যে স্মিতা? হ্যাঁ, করতে পারে, যে কেউ করতে পারে, আমি আছি। বেশ, আপনি মানে এত কিছু বললেন, এত কিছু আমরা শুনলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাইলাম লাস্টের দিকটা, যে যখন ধরুন আপনার বাড়ির লোক মানে বাবা মা, বিশেষ করে শাশুড়িটা বেশি ম্যাটার করে, কারণ এখন আপনি শ্বশুর বাড়িতেই আছি। হ্যাঁ, তো এবং এটা আমাদের খুব বড় জিনিস, খুব বড়, আমাদের ভালো লাগছে আজকে কথা বলতে, যে জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, সেখানে আপনি একজন মানুষ হয়ে। তো শাশুড়ি যখন বারণ করে যে রাত্রেবেলা বেরিয়েও না, আমার ছেলেকে হাত দিতে হলে চলে আসবে, তারপর আপনি বেরিয়ে যান, তো এই জিনিসটা এসে শাশুড়ি কনভিন্স করেন কি করে যে না কোনো চিন্তা নেই? আমার শাশুড়ি মা খুব মানে কি বলবো, মানে নিশ্চিন্তে থাকেন। আমি যদি বাড়িতে থাকি, আমার শাশুড়ি মা খুব নিশ্চিন্তে থাকেন যে আজকে স্মিতা আছে। আমি ওই ডাকাতির ঘটনাটা আপনাকে বললাম, তো বিয়ের পরে পরে এটা ধরুন এই ট্রমাটা কিন্তু অনেকদিন কাজ করেছে। আমি যদি জীবনে কখনো ভয় পেয়ে থাকি, আমি মাস খানেক আমি আমার মাকে জড়িয়ে ধরে শুয়েছি এই ডাকাতির ঘটনাটা ঘটার পর। ঠিক আছে, আমার ইভেন আমার এটাও মনে হতো যে আমি দিনের বেলা সব জায়গায় যেতে পারবো, কিন্তু রাত্রের বেলা কোথাও যেতে পারবো না। এটা আমার ওই সময়টা, আমি মোটামুটি মাস 2-3 ভীষণ ভীষণ ভয়ে কাটিয়েছি। তারপরে যত সময় পেরিয়েছে আমি আবার আগের স্মিতায় ফিরে গেছি। তো যখন আমার হাজব্যান্ড তখন রানাঘাটে বাইরে জব করতেন, তো তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে স্মিতা একটা বোধহয় কিছু আওয়াজ হচ্ছে, আমি কোনো চিন্তা নেই, আমি আছি। এই যে এই কথাটা ওনাকে আমি বলতাম, এটাতে উনি মানে আশ্বস্ত হতেন যে হ্যাঁ স্মিতা আছে, মানে আমার ইন্টারনালিও স্ট্রেংথ বাড়তো। একদম 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 বাড়তো। এরকমও ঘটনা ঘটেছে যে আমি তো ওই জায়গাটা জানতে চাইছি যে এই ট্রমাটা যখন আপনার ছিল বা ট্রমাটা যখন ফেস করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হাজবেন্ড যখন ধরুন ভোরবেলা নামছে কোথাও, তখন আপনি যখন যাচ্ছেন, তখন সেই ট্রমাটা কোথাও ট্রিগার করে না? না না না, সময়ের সাথে সাথে ওটা কেটে গেছে, আর কিছু মনে হয় না আমার বরং মনে হয় যে মানে ও একা আসছে বলে ওকে আনতে যাচ্ছি, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় একটু বাইকটা নিয়ে যদি এগিয়ে যাই, ও স্টেশনে নেমেছে, আমি যদি বাইকটা নিয়ে একটু এগিয়ে যাই, তাহলে অত রাতে ওকে আর হেঁটে বাড়ি আসতে হয় না, তাহলে দুজনে মিলে একসাথে বাড়ি চলে আসতে পারবো, এগুলো মনে হয়। ভয় কিছু লাগে না। আর রাত্রেবেলা যদি কেউ যদি অ্যাটাক করে, তাহলে 2-1টা কুকুর করতে পারে হয়তো, আর কিছু তো হবে না। একদম একদম। এবং মানে অ্যাটাক করলে অ্যাটাকে কি করে রিটার্ন দিতে হবে সেটা আপনি জানেন? হ্যাঁ জানি, মানে এমন নয় যে আমি ক্যারাটে শিখেছি বা কিছু। আমার মনে হয় মনের জোরটা আছে, ওটাতেই অর্ধেক কাজ হয়ে যাবে। কিছু না থাকলে ইটের কিছু পাবো তো, মানে ঢিল তো কিছু পাবো রাস্তাতে, সেটা দিয়েই কাজ চলে যাবে। নমস্কার, আমাদের সঙ্গে ছিলেন আজকে, আমরা শেষ করতেও ইচ্ছে করছে না, স্মিতাদি ছিলেন। এবং আরো যদি আপনার পরে আমরা সময় পাই, অবভিয়াসলি উইল গো ফর অ্যানাদার এপিসোড।
আজকে আমাদের সঙ্গে ছিলেন স্মিতাদি, এবং আমরা অনেক গল্প করলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস জানলাম। একজন নর্মাল বাড়ির একজন মহিলাও বিভিন্ন কাজ করতে পারেন, তার নিজের জীবনটাকে স্বাধীনভাবে বাঁচতে পারেন। আমাদের হ্যালো পৃথিবী বারবার কুর্নিশ জানায় সেই সকল মানুষদের যারা ডিফারেন্ট ওয়েতে গিয়েও নর্মালি থাকছেন এবং এই বীরভূম জেলাতে বিভিন্নভাবে বাঁচার রাস্তা খুলে দিচ্ছেন। আমাদের সঙ্গে ছিলেন স্মিতাদি, এবং আপনারা দেখছিলেন হ্যালো পৃথিবী পডকাস্ট। হ্যালো পৃথিবী আপনাদের নিজেদের পডকাস্ট এবং আপনাদের নিজেদের চ্যানেল এস্ট্রেস মিডিয়াতে। আজকেরও আমাদের পডকাস্টের স্পন্সর ছিল সৌহার্য কমিউনিকেশন। সকলকে জানা অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের জানান কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, আরও কি বেটার করলে আমাদের আরও অনেক কিছু সুন্দর করা যেতে পারতো, বা এমন কোন কোন প্রশ্ন আছে যেগুলো আপনি চাইছেন পরের বার স্মিতাদিকে পেলে আপনি করবেন। সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট উইথ দিস ভিডিও। থ্যাংক ইউ। নমস্কার।